যার যার অবস্থান থেকে কেউ ভালো না। সে বেতন পায় 50,000 টাকা, ঘর ভাড়াতে 2 লাখ টাকা, 1 লাখ টাকা। মুক্ত মনে যে সরকারের সমালোচনা করবে এই ধরনের পরিবেশ ছিল না গত 16 বছরে। আনার আগে কিন্তু উনি কন্ডিশন দিয়েছিল যে ওনার কথা শুনতে হবে। বৈষম্য দূর হয়েছে কোথা থেকে? কোথাও তো বৈষম্য দূর আনে। পিলখানায় গণহত্যা করছে, এগুলি বিচার হোক, অবশ্যই বিচার হওয়া দরকার। 3 মাসের মধ্যেই এই বিচারটা করতে হবে, কারণ এরা গণহত্যাকারী। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর থেকে 3টি প্রধান বিষয়কে সামনে নিয়ে তারা দেশ পরিচালনা করছে। দেশের মৌলিক সংস্কারগুলোর যে প্রস্তাবনাগুলো এসেছে, ঐকমত্য কমিশন সেই প্রস্তাবগুলো নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা শুরু করেছে। বিগত সরকারের বিচার বিষয়টি প্রক্রিয়াধীন আছে, তবে এখন পর্যন্ত তেমন দৃশ্যত কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার থেকে একটা টাইম ফ্রেম ঘোষণা করা হয়েছে, তবে এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষণা করা হয়নি। আজকে আমরা সাধারণ নাগরিকদের কাছে জানতে চাইব দেশের এই মৌলিক সংস্কারগুলো নিয়ে, বিগত সরকারের বিচার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। তো চলুন শুরু করা যায়। এইগুলো নিয়ে তো এখন একটা হজবরল সিস্টেম হয়ে গেছে, বুঝছেন? সবাই পণ্ডিত, তাদেরকে যে 3 মাস বা 6 মাস তারা এটা মনে করে না। তারা আসছে যতদিন ইচ্ছা, এখানে হাক্কা না দিলে কেউই কাজ সমাধা করবে না। তাদেরও একটা টাইম লাইন থাকা দরকার, যে এই টাইম লাইনের ভিতরে আমরা এটা করে বাইরে যাবো। এখন সব কিছুতে তারা নাক গলায়, সেন্ট মার্টিনে আপনার মানুষ যাইতে দিবে না, ওই মরে যাবে, কচ্ছপ মরে যাবে। পরিবেশ, উনি পরিবেশ নিয়ে আসে, আর এদিক দিয়ে মানুষ মানে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। ইউনুস ভালো, কিন্তু তার পাশে বেশিরভাগই খারাপ। আমরা লাস্ট 15-16 বছর যাবত আমরা একটা সিস্টেম দেখেছি, আসলে সেটা আমাদের কারো পছন্দ না হলেও কিন্তু আমরা কখনো বলতে পারি না। আমি নিজেও ভোট দিতে পারিনি 3 বারের মতো। আমরা চাই যেই সরকারকে আমরা ভোট দিয়ে রাখবো, সাপোজ মনে করেন প্রতি 5 বছর পর পর আমরা একটা ইলেকশন হয়, আমরা ভোট দিয়ে তাকে সরাই ফেলতে পারি, এই ক্ষমতাটা আমাদের ছিল। আমরা লাস্ট 15-16 বছর আমরা দেখছি যে এই যে পাওয়ারটা, এই যে আমাদের পাওয়ারটা আমরা পাইনি। প্রিভিয়াস গভর্নমেন্ট অনেক কিছু ডিসিশন মেক করছে যেটা জনগণের সাথে কোনো সম্পৃক্ত ছিল না। আমরা কোনো কানেক্টেড না। সাপোজ আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি চিন্তা করেন, ভারতের সাথে কিছু চুক্তি হয়েছে যেটা জনগণ কিছুই জানে না। তো আমরা জনগণ যদি একটা জিনিস না জানি আমার দেশের সাথে পাশের দেশের কি চুক্তি হইতেছে, এইটা গোপন চুক্তি কেন হবে? জিনিসটা তো আমরা তাহলে কি আমরা অঘোষিত তাদের দাসে পরিণত হইতেছিলাম আস্তে আস্তে। দেশের যে সিচুয়েশন বা দেশের যে অবস্থা, এই অবস্থা আমরা মানে কোনো অবস্থাতে কেউ ভালো নেই। আমার দৃষ্টিকোণ থেকে আমি ভালো নেই, আর আমার চারপাশে যাদেরকে আমি দেখি তারাও ভালো নেই। মানে যার যার অবস্থান থেকে কেউ ভালো নেই। সংস্কার বলতে কিছুই নেই। সংস্কার হলো আমাদের আইওয়াস, যেটুক করতেছে এটা সম্পূর্ণ আইওয়াস করতেছে। সংস্কার বলতে আমরা তো কিছু দেখতে পারতেছি না, কোনো সংস্কার চোখে পড়তেছে না। মানে যে ধরনের সংস্কার করার কথা তারা বলছে, যে ধরনের সংস্কার, কি সংস্কার হয়েছে? যে ছিল সেই বলা হইতেছে যে আমরা বিরুদ্ধে লড়তেছি, বৈষম্যের বিরুদ্ধে। সব জায়গায় তো বৈষম্য আছে। বৈষম্য দূর হয়েছে কোথা থেকে? কোথাও তো বৈষম্য দূর আনে, আছে বৈষম্যের ভিতরে। ওই সময় তো দুর্নীতি হয়েছে মামা। দুর্নীতি হইলে মনে করেন যে আমরা ব্যবসা বাণিজ্য ভালো চলতে পারছি, খাইতে পারছি, মানে এরকম বেশি একটা ভালো না। টাকাগুলো তো নাই কি আর দেশে, সব তো গেছে গেল। মুরগি কেউ কিনছে না? না, মুরগি লারা নাই। আগে এরকম দিন গেছে মনে করেন যে 70-80টা মুরগি বিক্রি করে লাইছি, আলহামদুলিল্লাহ 2-3 হাজার টাকা কামাইতে পারছি। আর মানে 1,000 টাকা কামানি খুব কষ্ট হয়। এটার কারণ কি? যে যারা টাকাওয়ালা ছিল, যারা ওই যে অবৈধ টাকা কামাইছে, ওইটি মনে করেন যে 20টা-24টা মুরগি রাখিয়ে দিছে একবারে। এরকম কাস্টমার আছিল যে আমরা 40টা-50টা করে মুরগি নিত। ফুটপাতে মানে বড় হয়েছে, ও হঠাৎ করে গুলশান বাড়ি, বনানী বাড়ি, ধানমন্ডির মতো জায়গায় বাড়ি। মানে এটা কোনো গভর্নমেন্টই, তারা টাকাটা কিভাবে আসলো, সে আগে কি করতো, এগুলো নিয়ে কোনো হেডেক নাই। তারপরে দেখা গেলো গভর্নমেন্ট জব যারা করে, সে বেতন পায় 50,000 টাকা, ঘর ভাড়াতে 2 লাখ টাকা, 1 লাখ টাকা, তার মান্থলি খরচ আছে 5 লাখ 10 লাখ টাকা। মানে কোনো নিয়ম নাই। টাকা কিভাবে ইনকাম করবে ওইটা নিয়ে মানুষ ব্যস্ত থাকে, কিন্তু নৈতিকতা বলতে আমরা মানে হারাই ফেলতেছি। এটা ফ্যামিলিগত ভাবে হয়েছে, যে ফ্যামিলির ছেলেটা মানে অবৈধ টাকা ইনকাম করতে পারে, তার ফাদার মাদার তাকে মূল্যায়ন করে। আর যে ছেলেটা হালাল টাকা ইনকাম করে, তার কোনো মূল্য নাই, সমাজে নাই, তার শ্বশুরবাড়িতে নাই, তার ফ্যামিলিতে নাই। আগে দেশপ্রেমিক হতে হবে, তারপর হলো অন্য কিছু। দেশপ্রেমিক না হলে দেশের ভবিষ্যৎ ডার্ক ইন ফিউচার। উন্নত বিশ্বের দিকে থাকান, তারা কত বড় বড় নেতা, তারা কিছুদিন পরে দেখা গেলো হোটেলে কাজ করে অথবা কিছু না কিছু করে। আমাদের দেশে একবার নেতা হলে তার 14 গোষ্ঠী আর কিছু করতে হয় না। আমাদের এই পুরা জাতি গত 15-16 বছর যাবত এক জগদ্দল পাথরের মধ্যে চাপা ছিল। এই জগদ্দল পাথরটা সরিয়ে দিছে কিছু সংখ্যক ছাত্র, এই ছোট ছোট ছেলেরা, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম,
নাহিদ ইসলাম, মানে এদের প্রতি পুরো জাতি এখন কৃতজ্ঞ। হাসনাত আবদুল্লাহরা এখন একজন জাতীয় নেতা, বীরের মর্যাদা অবতীর্ণ হয়েছে। এখানে বসে মুক্ত মনে যে সরকারের সমালোচনা করবো, এই ধরনের পরিবেশ ছিল না গত 16 বছরে। একটা কিছু ফেসবুকে লিখলে এটা নিয়ে আত্মীয় স্বজন ফোন করা শুরু করতে, তুমি এটা কেন লাগছো, তাড়াতাড়ি মুছো, না জানি তুমি কোন বিপদে পড়ো। রাস্তাতে কোনো মন খুলে কোনো কথা বলতে পারতাম না, এদিক দিকে চতুর্দিকে তাকাতে হতো কে শুনলো। আর দেশের অর্থনৈতিক অবস্থাটা এমন পর্যায়ে চলে গেছিল, আসলে শেখ হাসিনা চালাইতে আর সমর্থ ছিল না। আসলে এমন একটা লোকই ক্ষমতায় আসছে, আমাদের নেতা হিসেবে আবির্ভূত হয়েছে, আমাদের আশপাশের যে একটা চাগলা দেশ চালাইতেছে। অথচ আমাদের এই ছোট্ট একটা দেশ, একজন নোবেল লরিয়েট, একজন সুশিক্ষিত লোক আমাদের দেশের দায়িত্ব নিছে। এজন্য আসলে আমি গর্ববোধ করি। যে কজন উপদেষ্টা পরিষদের সদস্যগুলো আছে, সদস্য মণ্ডলী, তারা সঠিকভাবে এবং সুন্দরভাবে কাজকাম করতেছে। দেখেন না, তারা কোথাও গেলে কোনো অভ্যর্থনা নাই। অভ্যর্থনা ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অভ্যর্থনা দিল তো লাল গালিচা ছুঁড়ে ফেলে দিল। এগুলো কাজ করো, দেশের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো। তারপরে সব ধরনের অ্যাকশন হচ্ছে তো, পুলিশ কোথাও কোনো রকম ঘুষ খাইলে, কোথাও যদি কোনো অপরাধ করতেছে, সাথে সাথে তাদের চাকরি থেকে বরখাস্ত করে ফেলতেছে, কাউকে সাসপেন্ড করতেছে। গত 18 বছর আমি বলবো, অনেকে 16 বছর বলে, 17 বছর, আমি বলবো 18 বছর। কারণ 2 বছর সেনা সমর্থিত সরকার ছিল, সেটা নিয়ে 18 বছর। 18 বছরের দুঃশাসন বাংলাদেশের মানুষ চরমভাবে ভোগ করেছে। এখানে গুম, খুন, ধর্ষণ, লুটপাট, তারপর হচ্ছে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশের আইনের শাসন বলতে কিছুই ছিল না। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বিগত সরকার ধ্বংস করেছে। হ্যাঁ, মানুষের ভোটাধিকার হরণ করেছে। মানুষ গত 18 বছর নিজেদের ভোট দিতে পারে না। এখন এই 18 বছরের যে খিদা, সেটা কিন্তু একদিনে সম্ভব না। প্রত্যেকটা প্রতিষ্ঠানকে বিগত সরকার ধ্বংস করেছে। এই প্রতিষ্ঠানগুলোকে আবার সংগঠিত করতে হবে। নির্বাচন করতে হলে আপনার ডিসি, ইউনো, যারা পুলিশ, হ্যাঁ, এগুলা দরকার। আরও যারা আছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, প্রত্যেকটা ক্ষেত্রে দলীয়করণ। এই দলীয়করণকে ভেঙে সহজে নির্বাচন করা খুবই খুবই মানে ডিফিকাল্ট। যারা আন্দোলন করেছে, বিএনপি, জামাত, হেফাজত, এনসিপি সহ যারা আছে, সবাই কিন্তু আন্দোলনে একটা পার্ট। সবাইকে নিয়ে ইউনূসের অধীনেই একটা জাতীয় সরকার করতে হবে, এবং এই জাতীয় সরকার 4 বছর ক্ষমতায় থাকা উচিত আমার মনে হয়। 4 বছর থেকে বাংলাদেশের যেগুলো সংস্কার সেগুলো করবে। পাশাপাশি সবচেয়ে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে বিচার। কারণ গত 18 বছরে যারা অপকর্মগুলো করেছে, এই বিচার করতেই হবে। বিশেষ করে বিগত আন্দোলনে 2000-এর উপরে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এবং রেকর্ডে আছে 30,000 আহত, কিন্তু আমার মনে হয় লক্ষাধিক আহত। এই যে আহত যারা আছে তাদের সুচিকিৎসা করতে হবে, তাদেরকে একটা কম্পেনসেশন দিতে হবে, তাদের কাছে আজীবন কৃতজ্ঞ। শুধু এই 2000 না, গত 18 বছরে যারা আন্দোলন সংগ্রামে, যারা বিভিন্ন দলে, বিএনপি, জামাত বলেন, হেফাজত বলেন, বিভিন্ন জায়গায় নিহত হয়েছে। এরও একটা 18 বছরে দীর্ঘদিন ধরে আন্দোলন কিন্তু একদিন দুই দিন হয় না। 18 বছরের দুঃশাসনে বিভিন্ন জনে সংগ্রাম করেছে। বিগত সরকারের যে পাচারকৃত অর্থ, সেগুলা অবশ্যই ফেরত আনতে হবে। যেভাবে হোক, এখানে কোনো রকম নয়ছ করা যাবে না, এটা আনতেই হবে। যেভাবে হোক। ইউনূস সরকারই পারবে, ইউনূসের গ্রহণযোগ্যতা আছে বিশ্বের সব দেশে। ইউনূসের একটা ফোনে ওই সরকার, ওই দেশের সরকারই কিন্তু পাঠিয়ে দিতে বাধ্য আমার মনে হয়। এবং ইউনূস সরকার যদি চায়, তাহলে এইসব পাচারকৃত অর্থ আনা যাবে। বিচার কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ। আমি বিগত সরকার কেন, এর আগের সরকারেরও যদি বিচার করতে হয়, করা উচিত। আসলে আইনের ঊর্ধ্বে কেউ নয়, কিন্তু বিচারটা যেন স্বচ্ছ হয়। হেফাজত ইসলামের গণহত্যা করছে, ছাত্র নেতাকে গণহত্যা করছে, পিলখানায় গণহত্যা করছে, এগুলি বিচার হোক, অবশ্যই বিচার হওয়া দরকার। যে সরকারই আসুক, এরকম গণহত্যাকারীর বিচার হওয়া উচিত। হাসিনার মতো একটা ফ্যাসিস্টকে জাতির সরাসরি কাঠগড়ায় বিচার করে জনগণের আদালতে তথা শাহবাগে তার ফাঁসির রায় কার্যকরী করা হোক, সেটাতে সাধারণ জনগণ অনেক খুশি হবে। যে অন্যায় করবে তাকে শাস্তি পেতে হবে, হ্যাঁ, যে সরকারই হোক, বিগত সরকার হোক, বর্তমান আবার সরকার আসুক, মানে এটা থাকতে হবে, আপনার এটা কিনা বলে জবাবদিহিতা থাকতে হবে। বিচার ছাড়া কোনো ক্ষমা নেই। বিচার, এইসব এতগুলো যে হত্যাকাণ্ড হয়েছে, এদের বিচার অবশ্যই করতে হবে। বিচারটা যেন দ্রুত হয়। আমাদের দেশে বিচার ব্যবস্থা, এটা ব্রিটিশ আমলের আইন ব্যবস্থা, এই বিচার দিয়ে হবে না। অবিলম্বে 3 মাসের একটা ট্রাইব্যুনাল গঠন করে, হ্যাঁ, 3 মাসের মধ্যেই এই বিচারটা করতে হবে। কারণ এরা গণহত্যাকারী, এদেরকে কোনো ক্ষমা নাই।
বিশ্বের মধ্যে কোনো জায়গায় যেন এরা ক্ষমা না পায়, বিশ্বের সব দেশে ছড়িয়ে দিতে হবে। এসব গণহত্যাকারীদের বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, বাংলাদেশের মধ্যেই এদেরকে বিচার করতে হবে। প্রয়োজনে এখানে ট্রাইব্যুনাল করে সবাইকে যারা দোষী সাব্যস্ত হবে সবাইকে ফাঁসি কার্যকর করতে হবে। এটা করতে পারলে বাংলাদেশের সংস্কার বলতে এইটাই একটা সংস্কার। এটা করতে পারলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, ভবিষ্যতে দুঃশাসন, তারপর হচ্ছে গুম খুন অত্যাচার কেউ করতে সাহস পাবে না। 5 আগস্টের আগে যা দেখছি নিজের চোখে, এটা মানে বলা বাহুল্য। কারণ দেখা গেল ওটা মেনে নেওয়া যায় না যে সাধারণ মানে জনগণ হিসাবে। বিচার হওয়া দরকার, যাতে একবার বিচার হলে ইন ফিউচারে কেউ মনে করেন ওইরকম কিছু করতে সাহস পাবে না। আর বিচার যদি না হয় স্বাভাবিক এটা আবার আসবে, 5 বছর পরে হোক 10 বছর পরে হোক, এটা আসবে। তো জবাব দিতে থাকতে হবে, বিচার থাকতে হবে, বিচার ব্যবস্থা আলাদা থাকতে হবে। ওই একজন এমপি মন্ত্রী বলল যে তাকে মাইনাস করো প্লাস করো, মানে আমাদের দেশটা এভাবেই চলছে। এই কারণে আমি মনে করি সুষ্ঠু একটা বিচার হওয়া দরকার এবং গণতান্ত্রিক নির্বাচন হওয়া দরকার। কিন্তু মানুষকে বুঝতে হবে যে রাইট মানে প্লেস টু রাইট পারসন, ওইটার একটা মানুষকে বোঝারও একটা অ্যাবিলিটি থাকতে হবে যে আমি কাকে ভোট দেবো, সে কি আদৌ আমার জন্য কিছু করবে কিনা। সংস্কার ছাড়া এদেশে নির্বাচন হলে পরবর্তীতে আরও স্বৈরাচারের জন্ম হবে, ফ্যাসিস্টের জন্ম হবে, সাধারণ মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হবে। তাই একবারই সংস্কার করে যদি নির্বাচন হয় এবং এই সংস্কার কার্যক্রমগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে সাধারণ মানুষের সুফল পাবে। এই স্টাইল থেকে বের হওয়ার জন্য আসলে এই সরকারকে আমাদের পর্যাপ্ত সময় দেওয়া দরকার এবং সবাইকে স্বতঃস্ফূর্তভাবে দেওয়া উচিত। এখানে কোনো দ্বিমত থাকা দরকার নাই। আমার কাছে মনে হইতেছে সরকারকে একটু টাইম দেওয়া দরকার, অনেক বেশি টাইমও না আবার একদম অল্প সময় না, সংস্কার হওয়া পর্যন্ত টাইম দেওয়া উচিত। সংস্কার, হ্যাঁ, একটা ন্যূনতম সংস্কার হওয়া দরকার, কিন্তু সংস্কারের নামে অযথা সময়ক্ষেপণ। এই যে সংস্কার কি নারী বিষয়ক কমিশন করছে, এই নারী বিষয়ক কমিশন করে সংস্কার করার চেষ্টা করতেছে। কি সংস্কার করতেছে? ইউনুস কি একবারও খেয়াল করছে যে এই সংস্কার কাদেরকে নেওয়া হয়েছে, কি ধরনের লোকদেরকে নেওয়া হয়েছে, তারা কি প্রস্তাবগুলি নিয়ে আসলো? এই যদি সংস্কার হয় তাহলে এই ধরনের সংস্কার চাই না। একটু সময় দিলে তাদের জন্য ভালো হয়, বুঝলেন? যারা আসবে, যে সুন্দর করে সরকার যদি সবকিছু রিফাইন করে সুন্দরভাবে সবকিছু যদি গঠনমূলকভাবে কাজকাম সংস্কার করে যায়, পরবর্তী সময় যে আসুক তার জন্য অসুবিধা হবে না। তারপরে যদি এখন খুব তাড়াতাড়ি হয়ে গেলে ইলেকশনে যে আসবে সে তার ইচ্ছা মতো তার কর্তৃত্ব করার জন্য, বজায় রাখার জন্য, তখন সে সব ধরনের রিফাইন করে তাদের নামের জন্য তারা যে কোনো জিনিস চেঞ্জ করে ফেলতে পারে, বুঝলেন? এই চেঞ্জটা আমরা চাচ্ছি না। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেটা সুন্দর, যেটা ভালো সেটাই হোক আমি চাই। এবং দেশ আমাদের গতিশীল, খুব তাড়াতাড়ি, আমাদের এখন সময় নাই, তাড়াতাড়ি ডেভেলপ করে উন্নতির দিকে যেতে হবে। বিগত সময়ে যে তরুণরা এগিয়ে আসছে, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির তরুণরা যেভাবে জীবন দিয়েছে, এই জন্য আসলে লাখো কোটি শুকরিয়া। এটা অবিস্মরণীয়, এটা অবিস্মরণীয়। এইসব মানে আপনি এটা, আর এগুলো রেকর্ডও আছে। বিশেষ করে আমরা দেখছি আবু সাইদের যে বুক চেতিয়ে যে প্রাণ দেওয়া, তারপর হচ্ছে ইয়ামিনের সেই এই থেকে পুলিশের থেকে ফেলে দেওয়া, হ্যাঁ, তারপর মুগ্ধর যে পানি নেওয়া, এগুলো যত হোক এগুলো মুছতে পারবে না। এই ডিজিটাল যুগে এগুলোই হচ্ছে তরুণদের একটা স্পিরিট, তরুণদের এগিয়ে যাওয়া। প্রতিটি বিশ্ববিদ্যালয়, স্কুল কলেজ এগুলোতে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। ফ্যাসিবাদীরা যেহেতু এই তরুণদের মাধ্যমে পরাজিত হয়েছে এবং এই তরুণ সমাজকে কিন্তু তারা ধ্বংস করার জন্য আরও চেষ্টা করবে। বিভিন্ন স্কুল কলেজগুলোতে তারা ধ্বংসাত্মক কার্যকলাপ যদি বিচার না করা হয়, ধ্বংসাত্মক কার্যকলাপ করবে আমার মনে হয়। এক্ষেত্রে প্রত্যেকটা স্কুল কলেজকে সচেতন হতে হবে, তরুণদেরকে মানে নতুন দেখাতে হবে, তরুণদের যেন ভালোভাবে এই যে মাদকবিহীনভাবে গড়ে উঠতে পারে সে ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের দেশ কিন্তু অনেক মানে সম্ভাবনা দিয়ে দেশ হিসেবে গড়ে উঠবে আমার মনে হয়। আজকে যখন আমরা এই ভিডিওটা শ্যুট করছিলাম তখন আজকের তাপমাত্রা ছিল প্রায় 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস। বাট আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে আজকের ভিডিওটা শ্যুট করতে পেরেছি। আশা করছি যে আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। আজকের মতো আমি ইয়াহিয়া মিজানুর এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ভালোবাসার মানুষগুলোকে আগিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।